আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির সন্ধ্যার খবরে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগের রায় দেশের গণতন্ত্রকে সুসংহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে এই রায়ে জনগণের ভোটাধিকার ফিরে আসায় সন্তোষ প্রকাশ করেছে জামায়াত ইসলামী। নূর হোসেনের রিপোর্ট। 2011 সালে বিচারপতি খায়রুল হকের দেয়া বিতর্কিত রায় বাতিল করায় সন্তুষ্ট জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এর মধ্য দিয়ে শক্তিশালী হবে গণতন্ত্র। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক এবং যদি নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হয় তাহলে গণতন্ত্রের যাত্রা সেখান থেকে শুরু হয়। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে, গ্রহণযোগ্য করবে। রায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াত ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেই স্বৈরতন্ত্র কায়েম করেছিলেন শেখ হাসিনা। জাতির এই ক্রান্তি লগ্নে কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে আমরা মনে করি যে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে। বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার নিয়ে আর সন্দেহের মধ্যে থাকবে না। একটি সরকারের 5 বছর পূর্ণ হওয়ার পর কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণ ভোট দেওয়ার মতো একটি সুন্দর পরিবেশ পাবে। বর্তমান সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো করেই সিদ্ধান্ত গ্রহণের আহ্বানও জানিয়েছে বিএনপি ও জামায়াতের নেতারা। সেই রায়কে সামনে নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে ভারতকে চিঠি দেয়া হবে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আরাফাত ইসলামের রিপোর্ট। Accused Sheikh Hasina is liable to be punished under section 32A, 328, 412। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল বর্তমানে ভারতে অবস্থান করছেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে আনতে চিঠি দেয়া হবে বলে জানান আইন উপদেষ্টা। যেহেতু ওনারা এখন কনভিক্টেড, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে, সেই জন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি। একই সাথে সাথে আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে, সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব। সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, আগামী 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আইন করা হবে। আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী 3-4 কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। অন্যদিকে বিচার বিভাগের স্বাধীনতা পূর্ণরূপে আনতে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই আলোকে উপদেষ্টা পরিষদের বৈঠকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। আইন মন্ত্রণালয়ে আসবে, আসার পরে আমরা গেজেট নোটিফিকেশন করব, 7 দিনের মতো লাগতে পারে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। যারা ককটেল মেরে পুলিশের মনোবল ভাঙতে চাইবে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রাজধানীর পুরাতন রমনা থানা এলাকায় সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন করতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। কমিশনার বলেন, পুলিশের মনোবল ভেঙে গেলে সমাজে অপরাধ ও অপতৎপরতা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তার মতে, আইনে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় মুহূর্তে গুলি চালানোর ক্ষমতাও পুলিশের আছে। এদিকে নাগরিকদের অনলাইন নিরাপত্তা জোরদার করতে সাইবার সাপোর্ট সেন্টার বিশেষ ভূমিকা রাখবে জানিয়ে সাজ্জাদ আলী বলেন, অনলাইন প্রতারণা, মোবাইল ব্যাংকিং জালিয়াতি, ব্যক্তিগত তথ্য ফাঁস এবং নারীর প্রতি সাইবার নির্যাতন সহ বিভিন্ন ডিজিটাল অপরাধে দ্রুত সারা প্রযুক্তি নির্ভর তদন্ত সেবা দেবে নতুন এই ইউনিট। যারা এই ধরনের দুর্বৃত্তায়নের কাজ করতেছেন, ককটেল মেরে আমার লোকের মনোবল ভাঙার জন্য চেষ্টা করতেছেন, প্লিজ তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এইরূপ কাজটি করবেন না। আমি তো দুর্বৃত্তদের জন্য আইন প্রয়োগ করব, আমি আমার ঢাকাবাসী শান্তিতে রাখতে হবে। ঢাকাবাসীর জান ও মালের হেফাজত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপরে।
শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে 8.5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে সংবাদ সম্মেলন করে সংস্থাটির মহাপরিচালক বলেন, এদিন ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালের সম্পদের খোঁজে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে সংস্থাটি। আর শেয়ার বাজারে কারসাজি মামলায় বিদেশে থাকা ক্রিকেটার সাকিব আল হাসানকে আগামী 26 নভেম্বর তলব করা হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। 2024 সালের সেপ্টেম্বরে স্বর্ণ ও হীরা চোরাচালান এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হন ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়াল। তার বিরুদ্ধে দুদক 112 কোটি টাকার অবৈধ সম্পদ ও 755 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করে। তবে নতুন করে আগারওয়ালের বিরুদ্ধে ভারত এবং অস্ট্রেলিয়াতে জুয়েলারি শোরুম সহ অঢেল সম্পদের অভিযোগ এসেছে দুদকের হাতে। এসব সম্পদের খোঁজে একাধিক দপ্তরে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। দিলীপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে পূর্বে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলা সংক্রান্তে আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ বিভিন্ন দপ্তরে দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করছেন। এদিন শেখ রেহানার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন, যেখানে তার বিরুদ্ধে 8 কোটি 65 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। অভিযোগ সংশ্লিষ্ট ডক্টর শফিক আহমেদ সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 8 কোটি 65 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে শেয়ার বাজার কারসাজির মাধ্যমে প্রায় 257 কোটি টাকা আত্মসাতের মামলায় আগামী 26 নভেম্বর ক্রিকেটার সাকিব আল হাসানকে তলব করেছে কমিশন। জনাব সাকিব আল হাসান সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও সাবেক সংসদ সদস্য মাগুরা একটি জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা নোটিশ জারি করেছেন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আগের শুনানিতে অ্যাটর্নি জেনারেলের আশ্বাসের পরও প্রক্রিয়া এগিয়ে নেয়ার তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষ সব কার্যক্রম বন্ধ রাখার আশ্বাস দেন। এর আগে গত 30 জুলাই এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। এই চুক্তির বৈধতা নিয়ে যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি রিটটি দায়ের করেন। এদিকে নিজের 100তম টেস্ট শতক হাঁকিয়ে অনন্য উচ্চতা ছুঁয়ে ফেলা দেশের সেরা টেস্ট ব্যাটার মুশফিকুর রহিম তার অর্জনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন সতীর্থদের প্রতি। দ্বিতীয় দিনের খেলা শেষে কথার ঝাঁপি খুলে বসেছিলেন মুশফিক। যতদিন ফর্মে থাকবেন ততদিন ক্রিকেটটা চালিয়ে যেতে চান দেশ সেরা এই ব্যাটার। মমিনুর রিপনের রিপোর্ট। দেশের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট খেলছেন মুশফিক। এই অর্জন শুধু তার একার নয়, সব ক্রিকেটারের, পুরো দেশের। আমি নিজেও আসলে বিলিভ করতে পারি না যে বিং এ স্পেশালি প্লেয়ার ফ্রম বাংলাদেশ উইল প্লে 100 টেস্ট। সো it's really a huge achievement. That's not only because of my name, but I think for any cricketer, for any nation, it's a proud moment. So obviously ভালো লাগছে যে সেই ব্যক্তিটা আমি হতে পেরেছি। 100 ম্যাচ হোক আর আমার বা যে কোনো মাইলস্টোন হোক, ইটস অলওয়েজ টিম কাম ফার্স্ট। এবং আমি এটাই বলেছি যে বাংলাদেশের জন্য আমি মুশফিকুর রহিম, আমার কাছে মনে হয় যে একটা সমুদ্রের একটা ফোঁটা, পানির ফোঁটা। তো আমি মনে হয় যে আমার নামটা ইটস এ ডিফারেন্ট পার্ট। বাংলাদেশ অলওয়েজ কাম ফার্স্ট, টিম কাম ফার্স্ট। তো আমি এই ম্যাচেসটা দেওয়ার চেষ্টা করছি যে আমার জন্য না, দেশের জন্য যেন আমরা খেলি, এবং এই ম্যাচে জয়টাই সবচেয়ে আমার বড় গিফট হবে। 100 টেস্টের মাইল ফলক ছুলেও মুশফিক এখনও অতৃপ্ত। যতদিন সম্ভব ফিটনেস থাকে টেস্ট খেলা চালিয়ে যেতে চান। বাংলাদেশের হয়ে তো ভাই পরের টেস্ট খেলায় টাফেস্ট মোমেন্ট, এটা হচ্ছে সবচেয়ে বড় রিয়েলিটি। আর বিং এ ব্যাটসম্যান, যেখানে আমার আর কোনো সাইড নাই, তো এটা সবচেয়ে টাফেস্ট মোমেন্ট। এভরি ইনিংস ইজ সো ভাইটাল এবং এভরি ইনিংস ইজ সো স্পেশাল। আর আশা থাকবে যতটুকু কন্ট্রিবিউট করা যায় এবং যতদূর খেলা যায়, যতদিন পর্যন্ত আমার টিম ম্যানেজমেন্ট আমাকে চায় বা টিম চাই, এবং আমি যেটা ফিল করি নিজের ভিতর থেকে, যদি চাই যে হ্যাঁ আমার টিমে দরকার আছে, ততদিন পর্যন্ত আমার খেলার ইচ্ছা আছে। ব্যক্তিগত অর্জন যতই থাকুক না কেন, দল হারলে সবকিছুই ম্লান হয়ে যায় মুশফিকের কাছে।
তাই আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও জয় চান মিস্টার ডিপেন্ডেবল। মমিনুর রিপন, এনটিভি নিউজ, মিরপুর স্টেডিয়াম, ঢাকা। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে শনিবার 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন। বিকেলে সংবাদ সম্মেলন করে পররাষ্ট্র সচিব মোহাম্মদ আসাদ আলম সিয়াম জানিয়েছেন, এ সফরের লক্ষ্য হল যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা। ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর শেষে সোমবার ঢাকা ত্যাগ করবেন। সফরকালে শেরিং তোবগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ভুটানে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমানোর বিষয়েও আলোচনা হবে। বৈঠকে আমরা আশা করছি দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, জ্বালানি ও বিদ্যুৎ, টেলিযোগাযোগ, পর্যটন, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, শিল্পসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। ট্রাভেল ট্যাক্স যে পর্যায়ে আছে সে পর্যায়ে রাখবার জন্য তো অনুরোধ থাকবেই। এছাড়া আপনি যেমন বলছেন, আমরা নিশ্চয়ই আরও কমিয়ে দেওয়ার জন্য অনুরোধ করি। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস এবং বরখাস্তকৃত এসআই লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ সগির হোসেন রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিতে স্বাক্ষর শেষে তা পাঠিয়েছেন সেকশনে। একই সঙ্গে আরও 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে এই রায়ে। রায় প্রকাশের 30 দিনের মধ্যে আসামিদের আপিল করতে হবে। গত 2 জন হাইকোর্ট ডেথ রেফারেন্স এবং আপিলের শুনানি শেষে এই রায় দেন। রায় প্রত্যেক আসামিকে 50,000 টাকার জরিমানার আদেশ বহাল রাখা হয়। 2020 সালের 31শে জুলাই রাত 9:30টায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে প্রাইভেট কার ছিটকে পড়ে এক পথচারী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 4 জন। বন্দর থানার ওসি তদন্ত সিরাজুল ইসলাম জানিয়েছেন, বিকেলে পতেঙ্গা থেকে শহরের দিকে যাবার পথে এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার ছিটকে নিচে পড়ে যায়। এ সময় পথচারী শফিক গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেবার পর মারা যান তিনি বন্দরের কর্মী বলে জানা গেছে। এই দুর্ঘটনায় আরও 4 জন গুরুতর আহত হয়েছেন জানিয়ে ওসি তদন্ত জানিয়েছেন, আহতদের উদ্ধার করে আগ্রাবাদের ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠানো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগের মতো নয়, বরং জুলাই সনদে যেভাবে উল্লেখ করা আছে সেভাবে প্রবর্তন করতে হবে। তিনি জানান, জুলাই সনদের বাইরে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের সুযোগ নেই। নির্বাচনে যেন ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষ অংশগ্রহণের সুযোগটা পায়, সে কারণে হলেও সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সুস্পষ্ট ব্যাখ্যা জাতির কাছে উপস্থাপন করতে হবে এবং সে ব্যাখ্যা পেলেই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করতে আমাদের বাধা থাকবে না। এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো প্রয়োজনীয়তা নেই। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সংস্কার, বিচার এবং নির্বাচনের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় এসেছেন এবং তাদের মধ্য দিয়েই সামনে নির্বাচনটা অনুষ্ঠিত হতে হবে। মামা লেমন ডিশওয়াশের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের নিয়ে কিচেন হাইজিন সচেতনতা ক্যাম্পেইন শুরু হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে লায়ন কল্লোল লিমিটেডের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাস তৈরি এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা শেখানোই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, লায়ন কল্লোল লিমিটেড, কল্লোল গ্রুপ অফ কোম্পানিসের প্রতিনিধি সহ অন্যান্য স্টেক হোল্ডাররা। লায়ন কল্লোল লিমিটেড 2022 সালে জাপানের লায়ন কর্পোরেশন এবং বাংলাদেশের কল্লোল লিমিটেডের যৌথ উদ্যোগে যাত্রা শুরু করে। এর ফ্ল্যাগশিপ পণ্য মামা লেমন লিকুইড ডিশওয়াশ উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রতিদিনের থালা বাসন ধোয়াকে আরও সহজ এবং কার্যকর করে তুলছে। জাতীয় নির্বাচনের আগেই ধান চাল সংগ্রহের কাজ শেষ করতে চায় সরকার।
বিকেলে সচিবালয়ে গণমাধ্যমের কাছে কথা জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, আমন ধান সংগ্রহ শুরু করছে সরকার। এবার প্রতি কেজি ধান ৩৪ টাকা কেজি দরে সংগ্রহ করা হচ্ছে, যা বিগত যে কোনো সময়ের চেয়ে বেশি। এই ধান চাল সংগ্রহ চলবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। এবার আতপ চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা কেজি দরে এবং সিদ্ধ চালের দাম নির্ধারণ হয়েছে ৫০ টাকা কেজি। উপদেষ্টা আরও বলেন, এবার সর্বনিম্ন ৫ লাখ টন সিদ্ধ চাল, ৫০,০০০ টন আতপ ও ৫০,০০০ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। টার্গেট দেওয়া হয়েছে, আপনারা জানতে পেরেছেন এর মধ্যে যে আমরা ৫০,০০০ টন ধান, ৫ লাখ টন সিদ্ধ চাল আর ৫০,০০০ টন আতপ চাল। এটা টার্গেটটা কিন্তু মিনিমাম। যে এই সরকার কিন্তু পরবর্তী সরকারের জন্য বিভিন্ন পর্যায়ে কাজগুলিকে কমফোর্টেবল রেখে যাবে, এ ব্যাপারে আমরা কমিটেড। আমরা কিন্তু খুব দায়িত্বশীলভাবে কাজ করতে চেষ্টা করব। যেটুকু মজুদ থাকার কথা, যেটুকু মজুদ থাকা উচিত, তার চেয়ে ইনশাল্লাহ বেশি থাকবে আমরা যখন চলে যাবো তখন। এই ছিল এনটিভির সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।